হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে কার সাথে আমি আড্ডা মারছি দেখে চিনতেই পারছেন, 2024-এর শক্তি সম্মান অ্যাওয়ার্ড উইনার লিজাদি। লিজাদি নমস্কার। নমস্কার। লিজা ব্যানার্জির সাথে আমি আড্ডা মারতে চলে এসেছি। কোথায় এসেছি এটা লিজাদিই বলুক। দিদি, কোথায় এসেছি? এটা হচ্ছে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল, আর এটা 130 বছরের পুরনো, মানে 1894 এটা তৈরি হয়েছে। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের যিনি ফাউন্ডার রেভারেন্ড লাল বিহারী শাহ, আমাদের পিছনে যার ছবিটা রয়েছে, মানে ওনার জন্যই আমরা আজ এখানে আছি। উনি একজন দৃষ্টিহীন ছাত্র নিয়ে এই স্কুলটা তৈরি করেছিলেন। আজ যেখান থেকে শয়ে শয়ে ছাত্র বেরিয়ে মানে ভারতের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে আছে, এবং আমরা আজকে অনেক ছাত্রছাত্রী তৈরি করছি এখানে বসে। মানে উনি একটা জিনিসকে শুরু করে দিয়ে গেছেন, সেটা এখন কন্টিনিউ হচ্ছে এই কাজের মাধ্যমে। আচ্ছা, এইটা কিন্তু বেহালাতে, এই স্কুলটা হচ্ছে বেহালা, মানে লোকেশনটা একটু বলবেন দিদি? আমাদের এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের উপরে বেহালা চৌরাস্তার ঠিক আগে স্টপেজটা হচ্ছে শিমুলতলা বাজার। এখানেই আমাদের ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। যেহেতু স্কুলটা বেহালাতে, অনেকে বেহালা ব্লাইন্ড স্কুল বলে থাকে, কিন্তু স্কুলটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। আমরা এটা কলকাতাও বলি না, ক্যালকাটা আগে থেকে যেটা রয়ে গেছে, এই নামটা সর্বত্র, পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে, তাই আমরা এটাকে বলি ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। তো আজকের আপনারা জানেন যে আমাদের শক্তি সম্মান অ্যাওয়ার্ড যারা পান, তারপরে আমাদের একটা হোম ভিজিট শুরু হয়। তো আমি আজকে হোম ভিজিটটা, এটা দিদির হোমই বলতে পারেন, তো প্রচুর সময় স্কুলে কাটাতে হয়। তো আজকে হোম ভিজিটে আমরা এসেছি, এবং এর পরবর্তীকালে আমরা নানা রকম কাজের মারফতে এই স্কুলটার সম্বন্ধে আগামী দিনে জানতে পারবো, এবং দিদির সম্বন্ধেও জানতে পারবো। তো আজকে একটা ছোট করে ব্লগে একটা ট্রেলার হিসেবেই সব কিছু একটু মানে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা দিদি, আমি শুনেছি আপনি তো এই স্কুলে স্টুডেন্ট ছিলেন, তারপরে কি করে এখানে আপনি? আমি এই স্টুডেন্ট ছিলাম, তারপরে আমি এখান থেকে বেরিয়ে, এখন যেমন আমাদের স্কুল ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, তখন ছিল ক্লাস 10 পর্যন্ত, এবং সেখান থেকে বেরিয়ে আমি 11-12 সব কলেজে পড়া হয়, তখন কলেজে 11-12 পড়া হতো, এবং তারপরে গ্র্যাজুয়েশন, বিএড এগুলো করি। আর আমার এখানে একজন যিনি আমাদের প্রিন্সিপাল ছিলেন, মানে তিনি তাকে আমি আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড বলি, শ্রী অশোক চৌধুরী মহাশয়। তিনি আমাকে বলেছিলেন যে তুমি এইভাবে পড়াশোনা করো, এখন এটা নাও, গান শেখো, গানের সঙ্গে আরও যা যা শেখা শেখো, পড়াশোনা শেখো, কারণ স্কুলে তোমাকে আসতে হবে, স্কুলটা তোমাদেরই দেখতে হবে। এরকম মানে ওনারই একটা কীরকম আশীর্বাদ ছিল। উনি মানে জানতেন যেন মনে হয় যে স্কুলে আমি কোনোদিন আসবো। তো উনি আমাকে বলতেন এখন গান নাও, ইতিহাস নিয়ে পড়াশোনা করো, এই সময় বিএডটা করো, মাস্টার্স পরে করো, এরকম বলে বলে আমাকে, তো তারপরে যখন পোস্ট খালি হলো বললেন পরীক্ষা দিতে হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে যাতে ভালো করে তোমার হয়, এবং সেই রকমভাবেই আমি প্রিপারেশন নিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম খুব ভালোভাবে, এবং তখন আমি এখানে 97-এ টিচার হয়ে আসলাম। এবং পরবর্তীকালে তারপর তো উনি চলে গেলেন, উনি রিটায়ারও করে গেলেন এবং চলেও গেলেন। তারপরে যখন 2012 সাল এলো, তখন পরীক্ষা দিতে হবে, এবং আমি ভাবছি যে পরীক্ষা দেবো, আমি কি পারবো, প্রিন্সিপাল হতে পারবো? এই স্কুলটা উনি বলেছিলেন বাইরে কোথাও যেও না, এখানেই থেকো। তো তারপরে পরীক্ষা দিলাম, হলো, তারপর কিছু সমস্যা তৈরি হলো, কিন্তু পরবর্তীকালে আমি এখানকার প্রিন্সিপাল এবং আমার বাচ্চাদের, আমি যেভাবে মানুষ হয়েছি তাদের কাছ থেকে যেরকম সহযোগিতা পেয়েছি, আমার বাচ্চাদের জন্য আমি চেষ্টা করি ঠিক সেই রকমই দিতে, মানে তাদের যেন কোনো বাড়ি থেকে এসে এই জায়গাটা যেন তাদের অন্যরকম কিছু মনে না হয়, যে আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও আছি। সেই জন্য তাদের যতখানি সময় দেওয়া যায় আমি দিই, তাদের যা যা দরকার, যখন যেরকম তাদের প্রয়োজন, সবটুকু আমি মেটানোর চেষ্টা করি। তার মানে আপনি যেটা নিজের উপর দিয়ে ফিল করেছেন, সেই অনুভূতিগুলো ওদের সঙ্গেও আমি তাতে মনে হয় ওদের এই চলার পথ অনেকটা সহজ হয়ে যাচ্ছে, যেহেতু ওদের মন বা ওদের সেটা তো ওরা বলতে পারবে। কিন্তু এখন যেটা ব্যাপার, মানে আমরা যেগুলো পাইনি, আমাদের সময় কম্পিউটার ছিল না, সহজে কোনো কিছু লেখা পেতাম না, আমাদের নিজেদের হাতে লিখে নিয়ে পড়তে হতো, ব্রেলের ইন্টার পয়েন্ট ইউজ করতে হতো, সেইগুলো পড়াশোনা খুব কষ্টকর ছিল। কিন্তু এখন কি হয়, কম্পিউটারে একবার লেখা হয়ে গেলে সেই লেখাটা আমরা 10 পিস, 12 পিস, 14 পিস, এমন যা দরকার আমি বার করে ওদের দিয়ে দিতে পারি। ওদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, ওদের থাকা, খাওয়া দাওয়া যা, মানে ওরা এখানে থাকে বিনা পয়সায়, খাওয়া দাওয়া সব কিছু করতে পারে, কোনো খরচ ওদের থেকে আমরা নিই না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় ওরা ঠিকই আছে, এবার বাকিটা তো ওরা জানে।
আচ্ছা, এখন এখানে টোটাল কত স্টাফেরা, টিচারেরা, সবাই, পরিবারটা কত বড় এখন? সেটা বলতে গেলে আমাদের যে মানে গভর্নমেন্টের যে স্ট্রেংথ সেটার অনুযায়ী আমরা মাত্র 3 জন আছি আপাতত। আর এছাড়া আমরা কিছু ক্যাজুয়াল রেখেছি, স্টাফ আছে আমাদের স্কুলের ফান্ড থেকে, সেরকম আছে জনা 5 আর একটা জায়গা থেকে আমাদের স্পন্সর করা হয়েছে, সেখান থেকে 6 জন মতো আছে। তো এই এত বড় একটা অর্গানাইজেশন, আর আমি আজকে দেখতে এসেছিলাম প্র্যাকটিক্যালি যে এই লোকেশনে শ্যুট করতে গেলে মানে কতক্ষণে লাগতে পারে, কিন্তু আমি যেটা দেখে বুঝলাম যেটা 3 ঘন্টা 4 ঘন্টার ব্যাপার নয়, এটা শ্যুট করতে গেলে একটা পুরো দিন লেগে যাবে, সকাল থেকে বিকেল অবধি। এতটা বড় একটা জায়গা বাইরে থেকে আমি প্রথমবার এর ভেতরে এলাম বলে হয়তো বুঝতে পারলাম, তো না আপনারাও না আসলে বুঝতে পারবেন না কত বড় একটা স্প্যানে এই জায়গাটা তৈরি। তো এই যে একটা এক্সপেন্স, খরচ, এইটা কি করে চলে? আমাদের বেশ খানিকটা সরকার থেকে আসে, আর এছাড়া বাকিটা আমাদের যারা মানুষজন আসেন, স্কুল দেখেন, স্কুলের সম্বন্ধে শোনেন, তারা এসে কিছু সাহায্য করে যান, তার উপরে আমাদের চলে। এছাড়া একটা অর্গানাইজেশন আছে টেক মাহিন্দ্রা ফাউন্ডেশন, তারাও কিছু শিক্ষক, কিছু জিনিসপত্র বাচ্চাদের এসব দিয়ে আমাদের সাহায্য করছেন আর কি। এখন কত স্টুডেন্ট পড়ছে এখানে? আজ পর্যন্ত 113 জন, কারণ এটা বাড়তে পারে বা কমতে পারে। এখন 11-এ একটা ভর্তি চলছে। আচ্ছা, তো এইটার জন্য আজ পর্যন্ত আমি দেখেছি 113 এইরকম, তারপরে কিছু বাড়া কমা হবে আর কি। তা এই স্কুলটা নিয়ে আপনার কি স্বপ্ন? আমার এই স্কুলটাকে আমি মোটামুটি আমার যেটা চিন্তা ভাবনা যে এখানে পরবর্তীকালে কম্পিউটারের একটা কিছু সেন্টার আমি তৈরি করতে চাচ্ছি, যাতে বাচ্চারা বাইরে যাওয়ার আগে কম্পিউটারটা ভালো করে শিখে যায়, কারণ যে কোনো চাকরির জন্য তাদের কিন্তু কম্পিউটারটা দরকার হবে। এমনি আমাদের ক্লাসে বাচ্চারা কম্পিউটার শেখে, কিন্তু এছাড়াও একটু অন্য কোনোভাবে যদি শেখানো যায়, কোনো কোর্স করানো যায় গভর্নমেন্টের সঙ্গে মিশে, তো সেরকম চিন্তা ভাবনা আছে, ইচ্ছা আছে একটা বিএড কলেজ করার, সবই চিন্তায় আছে, দেখা যাক পরবর্তীকালে। না না, চিন্তায় আছে, আপনি অনেকটা পজিটিভ স্বপ্ন দেখেন এবং সেটা নিশ্চয়ই সত্যি হবে। আচ্ছা, এরা পড়াশোনার সাথে মানে ক্রিয়েটিভ কাজের মধ্যে কিভাবে? এরা পড়াশোনার সাথে সাথে গান বাজনা শেখে, খেলাধুলো প্রচুর করে। এরা স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলেও যায়, গিয়ে পড়াশোনা মানে খেলাধুলো করে, দাবা খেলা বা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন রকম খেলার সঙ্গে এরা জড়িত। এবং এরা যখনই বাইরে কোথাও কিছু করতে চায়, আমি কোনো ক্ষেত্রে বাধা দিই না, যে তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করো। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এরা সবসময় একটা ক্রিয়েটিভ পজিটিভ এনার্জির সাথে জড়িত, কাজ করার চেষ্টা করে। তো অরিজিৎ অফিসিয়ালও যেমনি চেষ্টা করে পজিটিভ জিনিস মানুষের কাছে নিয়ে আসতে এবং সেটাকে ছড়িয়ে দিতে। তো দিদি, আমারও একটা ইচ্ছে রইল যে আমি এই বাচ্চাদের সাথে কিছু ক্রিয়েটিভ কাজ আগামী দিনে ডেভেলপ করব। নিশ্চয়ই করবেন, সেটা আমার দরজা কিভাবে হবে আমি জানি না, পরবর্তীকালে যে বাচ্চারা এখানে পড়াশোনা করছে, আমি অ্যাজ এ ক্রিয়েটিভ যতটুকুনি ভগবান আমাকে জ্ঞান দিয়েছে, আমার যে নলেজ, সেইটা যদি ওদের সাথে ওয়ার্কশপের মাধ্যমে আমি ওদেরকে একটা কোনো গ্রুমিং বা কোনো ট্রেনিং মারফত দিয়ে ওদেরকে দিয়ে কোনো প্রজেক্ট করাতে পারি, সেটা আমি চেষ্টা করব। আমার প্ল্যাটফর্ম এই ধরনের কাজগুলো করারই চেষ্টা করে। তো আমার কাছে শক্তি সম্মান একটা প্ল্যাটফর্ম যেখানে চ্যালেঞ্জকে ওভারকাম করার একটা লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তো এই পরিবারটা ছোট পরিবার না, ক্রমাগত বড় হচ্ছে, আগামী দিন আরও বড় হবে। দিদি, আজকের আড্ডাটা এইটুকুনি থাক, সব বলে দিলে পরে শুটিং কিছু দেখবে সবই আগে বলে দিয়েছি। তো আমার যে ইচ্ছেগুলো দিদিরও ছিল আর আমারও ছিল, সেটা আমরা শেয়ার করলাম। আপনারা ওয়েট করুন পরবর্তীকালে যে ভিডিওস, যে জিনিসগুলো আমরা নিয়ে আসব সেগুলো দেখার জন্যে। আর অতি অবশ্যই স্কুলটার পাশে থাকুন, ওদেরকে সাপোর্ট করুন, এগিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আমার মেইন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভালো কিছুর সঙ্গে থাকার জন্যে এবং দেখার জন্যে। সবাই ভালো থাকুন। নমস্কার।